আসসালামু আলাইকুম প্রিয় বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। গত ভিডিওতে ইন্ডেক্স নিয়ে আলোচনা এবং কয়েকটি গুরুত্বপূর্ণ স্টক নিয়ে আলোচনা করতে যে টপ 10 এর ভিতরে থাকা কোন স্টকগুলো আপনাদের এখন এন্ট্রি দেওয়ার মতন হতে পারে সেই আলোচনাটা করতে পারিনি। যাই এখানে করব সেই আলোচনা সহ আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য উপাত্ত। আলোচনায় যাওয়ার আগে বলে রাখি, যারা নতুন আছেন অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, আর যারা পুরানো আছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। দেখেন, আমরা টপ 10-এ গতদিন যেটা দেখলাম যে বিডি ফিন্যান্স, এইটুকু কিন্তু যতই টপ 10-এ থাকুক, 10% 100% বাড়ুক, এই মুহূর্তে এই স্টকগুলো থেকে একটু দূরে থাকতে হবে, কারণ সামনে বেশ বড় ধরনের নামতে পারে। আর দ্বিতীয়টা যেটা আছে অ্যারামিড, এটা আপনি অবশ্যই একটু নজরে রেখে এন্ট্রি দিবেন, কারণ যখনই একটা স্টক 20% বেড়ে যায়, 30% বেড়ে যায়, ওই স্টকটিতে আপনি যদি এন্ট্রি দেন তাহলে কিন্তু আপনার লসের একটা সম্ভাবনা থেকে যায়। নেক্সট আছে জেমিনি সি। জেমিনি সির কথা বলেছিলাম গতদিন যে 50-এর উপরে গেলে সে আরো উপরে যেতে, একটা নির্দিষ্ট প্রাইস দিয়েছিলাম যে সেখান থেকে গেলে সে 50-51 টাকা যাবে, অলরেডি গিয়েছে। দেখেন, একটা বিষয় বলি, আমি কয়েকদিন লক্ষ্য করলাম এই বাস মার্কেট যেখান থেকে উঠছে, যে স্টকগুলো বলছি যে এটাকে যেতে পারে এটুকু যেতে পারে, বাট হুট করে কিন্তু সেগুলো চলে যাচ্ছে, কেমন যেন কাকতাড়ুয়াভাবে হয়ে যাচ্ছে। এর উদাহরণ দুটো একটা দিই, যেমন দেখেন সি পার্ল সম্পর্কে বলেছিলাম, এরপর জেমিনি সম্পর্কে গতদিন বলেছিলাম, এরপর কোহিনুর সম্পর্কে বলেছিলাম, এমবি ফার্মা সম্পর্কে বলেছিলাম, অ্যাডেন্টেল সম্পর্কে বলেছিলাম, এবং সবগুলো আরো অনেকগুলো আছে। তার ভিতরে দেখেন সবগুলো কিন্তু কি বেড়ে যাচ্ছে। এখন আপনাদের কিন্তু আসলে আমি যেগুলো বলবো আপনাদেরও একটা চয়েসের উপর ভিত্তি করে একটু করে চেষ্টা করবেন যে এগুলো আপনার নজরে রাখার। দেখবেন যে পজিটিভ যেতে পারে। স্ট্যান্ডার্ড সিরামিক কিন্তু যেহেতু আমরা গতদিন দেখছি হল্টেড হয়েছে, নর্দার্ন তাই, বাট দুটা স্টকে কিন্তু কঠিন ছিল। এখানে মানে ভয় এই লোভে পড়ে কিন্তু এই দুটো এন্ট্রি দেওয়ার ক্ষেত্রে কঠিন সতর্ক থাকতে হবে। এবার হলো এটা কাশেম ইন্ডাস্ট্রিজও তাই, অনেকদিন পর কিন্তু খেলে, হিসাব করে বাই করবেন। আর রহিমা ফুড অটোমেটিক্যালি বেশ কিছুদিন পর খেলে, নজরে রাখবেন ভবিষ্যতে বাই করার জন্য। জিকিউ বল পেন নিয়ে হবে আজকে কঠিন একটা আলোচনা, চার্ট বিশ্লেষণে, যে ততক্ষণ সাথেই থাকবেন। আমি জিকিউ সম্পর্কে আগেও বলেছি যে বিশাল ঝড়ের মাঝে স্পট কঠিনের মতন টিকে থাকে এই স্টকটি। ডিবিএস মিউচুয়াল ফান্ডে আপাতত লাভে থাকলে প্রফিট থেকে বেড়ে যেতে হবে। উত্তরা ফিনান্স, সমতা লেদারও অবশ্যই এর স্ট্রাকচার না দেখলে বিস্তারিত বলতে পারছি না। বিডি অটোকার সম্পর্কে বলেছিলাম, আজিজ পাইপ, সার্বকঙ্কর, দেশবন্ধু ইত্যাদি। এখানে আর মনে হয় তেমন কিছু বলার নেই। আমরা চলে যাব হলো একটি ইন্ডেক্স নেগেটিভে কারা ছিল তাদের জন্য বা তাদের ক্ষেত্রে। দেখেন, নেগেটিভের ক্ষেত্রে ফ্যামিলি টেক্স সম্পর্কে গত কয়েকদিন আগে বলেছিলাম, এই সমস্ত জায়গায় করা যাবে। রূপালী ব্যাংক অবস্থা ভেদে বাই করার সুযোগ সামনে রয়েছে, এটা দেখবেন। এরপরে পেনিনসুলা যাবে না। দেশ গার্মেন্টসও তাই, অবস্থার উপর ভিত্তি করে বাই করা যাবে, তবে খুবই সতর্ক থাকতে হবে। লেভেল সম্পর্কে তো অনেক আগেই আপনাদেরকে সতর্ক করে আসছি। এরপরে এবি ব্যাংক, স্কিট্রিম, এবার সানলাইফ ইন্স্যুরেন্স, ইউসিবি, জেনেক্সিট, ওয়ান ব্যাংক ঢাকা, তশরিফা নজরে রাখতে পারেন। এরপরে হলো আপনার ইউনিয়ন ব্যাংকও, এই ব্যাংক আলোচনা করতে যে অনেকদিন মনে ইউনিয়ন ব্যাংক সম্পর্কে বলেছিলাম যে এই ব্যাংকটা আপনারা নজরে না রাখলেই ভালো। আর হচ্ছে মিডল্যান্ড ব্যাংক, এটা কিন্তু নজরে রাখবেন। দেখেন, এই যে কথায় বলি যে নজরে রাখবেন মিডল্যান্ড ব্যাংক, এইভাবে আপনাকে চয়েস করে নিতে হবে আমার আলোচনার ভিতর থেকে আপনার পছন্দনীয় স্টকটি। যেমন মিডল্যান্ড ব্যাংক, নুরানি যাবে না। ইসলামী ব্যাংক আপাতত নো বাই নো এন্ট্রি, সামনে খবর আছে। প্রফিট থাকলে অবশ্যই টেক করবেন। কেপিসিএল এর কথা অনেক আগে বলেছি, আজকে কিছু বলছি না। ফার কেমিক্যাল তাই, নিউ লাইন ওয়েল, পদ্মালাইফ, সিপাল সম্পর্কে বিস্তার আলোচনা করা হবে, কারণ এখানে কিন্তু আবার ধরা খাওয়ার একটা সম্ভাবনা এবং ঝুঁকি আসছে। তমিস্টেক্স সম্পর্কে বলেছিলাম, এটা সাধারণত ছোট হয়ে থাকে। সোনারগাঁয়ে কিন্তু আপনি
সিস্টেমেটিক্যাল ওয়েতে বিনিয়োগ করতে পারেন, সামনে একটা টান আছে। এরপরে আছে হলো সিমটেক্সও ভালো, আগে বলছিলাম এটা আমি বলছি না। এরপরে হলো এসপি সিরামিক সম্পর্কে অবশ্যই সচেতন থাকবেন। এরপরে এইচএফএল, ইটিএল ইত্যাদি ইত্যাদি আছে, এগুলো ইপিজেল আপনি নজরে রাখবেন, তবে কঠিন আকারে না, মোটামুটি আর কি। এরপরে হলো বিডি থাই নজরে রাখতে পারেন। জিএসপি ফিনান্স সেক্টর তো আপনি এখন মোটেও যাবেন না, ফিনান্স সেক্টর কথা গত পর্বে বলেছি কি কি করবেন। এমএল ডাইংটা আপনি নজরে একটু রাখতে পারেন, তবে খুব হিসাব নিকাশ করে, পুরাটা আমি না দেখে বলতে পারবো না। যদি কারোর পছন্দ থাকে কমেন্ট করলে ওটার অ্যানালাইসিস আলাদা করে দেব। মালিক স্পিন দেখেন বলেছিলাম ছোট করে এবং ধীরে ধীরে খেলে, দেখেন মালিক স্পিনে কি 2%, 3%, 1% খেলে, মাঝে মাঝে অনেকদিন পরে দু একদিন হল্ট হয় বা 8-7% বাড়ে। সুতরাং চেষ্টা করবো। জিপিএ ইস্পাত আপনি নজরে রাখতে পারেন, কঠিন ফান্ডামেন্টাল স্টক, আপনারা এখান থেকে সাধারণত ভালো করবেন আর কি। সামনের দিনগুলো আসছে, ভালো করার সময় আসবে। এরপর হলো সেন্ট্রাল ইন্স্যুরেন্সের ক্ষেত্রে তো বলেইছি, গতদিনও বলেছি, সুতরাং নো টেনশন। ইন্স্যুরেন্সের ক্ষেত্রে বিপিপিএল একটু নজরে রাখা যেতে পারে, সামান্য পরিমাণ, বেশি করে না। বেস্ট হোল্ডিং কিন্তু টানবে সামনে, নজরে রাখবেন। এস আলমও তাই। এরপর টিআইএল ওই একই স্টাইল, যেহেতু ইন্স্যুরেন্স সেক্টর ডোমিনেন্স সম্পর্কে সচেতন থাকবেন। ই কেবল মোটামুটি ভালো হবে, চার্ট বিশ্লেষণ বা ওখানে যদি আরো কারো কিছু জানার থাকে তাহলে জানালে আমি ওটাকে আলাদা করে অ্যানালাইসিস করব। এইচআর টেক্স সম্পর্কে এক ভাই লিখছেন যে কোম্পানি বন্ধ, একটা কিছু কি চলছে। এখন ব্যাপার হলো দেখেন, সকল টেক্সটাইল থেকে সতর্ক থাকতে হবে। হুট করে উঠবে, হুট করে নামবে। এরপরে আমরা দেখতে পাচ্ছি এসএসসি ওয়ার্ল্ড টেক্স সম্পর্কে একটু সচেতন থাকবেন। এসএসসি স্টিলও তাই। সেন্ট্রাল ফার্মা এখন মোটেও বাই দেওয়া যাবে না। ডেল্টা স্পিনও তাই। কেটিএল আপনারা ছোট ছোট করে দেওয়া যেতে পারে। প্যারামাউন্ট টেক্সটাইলটা আপনি যদি কারো পছন্দ থাকে অ্যানালাইসিস করে দেবে, যদি কারো লাগে এটা মোটামুটি ভালো। এরপর হলো আলিপ তো বাই করা যাবে না। পিডিএল সম্পর্কে বলেছি, সুতরাং পিডিএল নিয়ে আর কিছু বলবো না। বিডি কম নজরে রাখতে পারেন। কুইন সাউথ নজরে রাখতে পারেন। ইসলামী ইন্স্যুরেন্স, যারা ইসলামী ক্যাটাগরিতে চলেন তারা নজরে রাখবেন। কোহিনুর কেমিক্যাল সম্পর্কে তো বলেছি। এরপরে আছে হলো ফুয়াং সিরামিক সম্পর্কে বলেছি, আপনারা এখান থেকে সচেতন থাকবেন। তবে বিপিএমএল কিন্তু আপনি মজুদ সিস্টেমে মজুদ করতে থাকবেন। ব্যবসায়িক সমস্যা সাময়িক এবং এটা সামনে অনেক ভালো করবে, কেননা স্ট্রং ফান্ডামেন্টাল স্টক এটি। এরপরে হলো প্রাইম টেক্স বলা যাবে না, জাহিন স্পিনও নয়। এরপরে হলো সিএলআইসিএল ইন্স্যুরেন্স তো আপনারা ন্যাচারালি ভালো করবে, ওটা ভয় পাওয়ার কিছু নাই, সামনে অনেক ভালো হবে। এসআইসিএল এটাও নজরে রাখবেন। এসবি ব্যাংক সচেতনতার সাথে চেষ্টা করবেন। এরপরে ছিল সাই পাওয়ার সম্পর্কে বলা যাচ্ছে সচেতন থাকবেন। গোল্ডেন জুবলি সম্পর্কে বলেছিলাম। অল্টন 15 পর্যন্ত আসলে আবার বাই করা যাবে, মানে 415। এরপর হলো ব্যাংক এশিয়া কিন্তু মোটামুটি স্ট্রং, ঠিক আছে। মোটামুটি যতগুলো ব্যাংক বর্তমান দেখছি প্রায় 5-7 বছর ধরে, একসময় যেমন বলেছিলাম এনবিএল সেরা ব্যাংকের তালিকায় ছিল, এই ব্যাংক এশিয়াও কিন্তু বর্তমানে বেশ একটা স্ট্রং পজিশনে আছে। বিগত সরকারের আমলেও ছিল এবং এখনো তাদের কোনো ক্লেম পাওয়া যায় নাই, আমার নজরে পড়েনি। কারণ নজরে ক্লেম থাকলে জানালে আমি অ্যানালাইসিস করে বিশ্লেষণ করে এবং তথ্য নিয়ে জানিয়ে দেব। এরপর হলো প্রাইম ব্যাংক সম্পর্কে দেখতে হবে, তবে সচেতনতার সাথে। এরপর হলো বিএসআরএম এলটিডি, কঠিন ফান্ডামেন্টাল স্টক, ছোট ছোট করে বাই দেবেন। অগ্নি সম্পর্কে তো বলেছি গত পর্বে। কেপিপিএল কিন্তু যা বলেছিলাম তাই গত পর্বে বলেছি। এরপরে হলো তিতাস গ্যাসও তাই। ডিএসএসএল নিয়ে এক ভাইয়ের অনুরোধ আছে, আমরা চেষ্টা করব ডিএসএসএল নিয়ে আলোচনা করার। এরপরে আসে হলো এক মিলাবো, আপনি ছোট ছোট করে নজর রাখবেন। বিবিএস এবং বিবিএস কেবলও তাই। বারাকা পাওয়ারও নজরে রাখবেন। এরপরে হলো
সিনো বাংলা নজরে রাখতে পারেন। ডেল্টা লাইভ সেক্টরে একই স্টাইলে চলবে, তার মানে লাইভ নিয়ে চিন্তার কারণ নাই। বিএসসি কিন্তু কারেকশনে যাওয়ার একটা সম্ভাবনা আছে, সুতরাং প্রফিট থাকলে অবশ্যই টেক করবেন। ডোরিন হলো সুপারহিট হতে যাচ্ছে। এরপরে নজরে রাখতে পারেন রবির আগুন তো জ্বলা নিভে যাচ্ছে এবং সামনে আরো নিভতে পারে। হাওয়েল টেক্স কিন্তু নজরে রাখার মতন। শ্যাম কটনও নজরে রাখবেন, তবে সব গভীর সতর্কতার সাথে। মন্নু ফেব্রিক্সও তাই। গোল্ডেন ইন্স্যুরেন্স সম্পর্কে তো নতুন করে কিছু বলবো না। এরপরে যেগুলো আছে ইউনাইটেড ইন্স্যুরেন্স, শারপিন, আইসিআইসিএল সবগুলি নজর রাখার মতো। ইন্ট্রাকেও নজরে রাখতে পারেন, সামনে ভালো কিছু করতে পারে। কনফিডেন্ট সিমেন্টও তাই। কনফিডেন্ট সিমেন্টও কিন্তু আপনি নজরে রাখবেন। কনফিডেন্ট সিমেন্ট কিন্তু ভালো একটা সিমেন্টের ভিতরে, সুতরাং ওনার ব্যাপার হলো কনফিডেন্ট সিমেন্ট কিন্তু আসলে এই আপনার 53 টাকার স্টক নয়, এটুকু মাথায় রাখবেন অবশ্যই। কনফিডেন্ট সিমেন্টের যেখানে কোম্পানি অবস্থিত এবং মালিকের বাড়ি যেখানে, কেউ যদি জানেন একটু তথ্য নিয়ে জানাবেন যে আসলে ছেলেগুলোর অবস্থা কি। তার মানে মালিক মারা যাওয়ার পর ছেলেগুলো যদি পজিটিভ মোডে থাকে, এই কোম্পানিটা কিন্তু অনেক ভালো। পদ্মা অয়েল নিয়ে সম্ভবত এক ভাই আবার জানিয়েছেন যে একটু আলোচনা করতে। দেখেন পদ্মা অয়েল নিয়ে আলোচনার কিছু নাই, কেননা অটোমেটিক ভালো হবে। এরপর লিন্ডিবিডি সম্পর্কে আলোচনা নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। আনোয়ার গ্যালভানাইজিংও তাই আলোচনা করব। পেট্রোলিয়াম যেটা, এটাও তাই। ওরিয়ন ফার্মা নিয়ে আলোচনা চেয়েছেন, আমরা দিব। তবে আইটিসি, এরপর হলো ইউনিলিভার অটোমেটিক হাই স্ট্রং স্টক, সুতরাং এই নিয়ে চিন্তা ভাবনার কিছু নাই। এরপর যমুনা হইলো তাই। বার্জার বিপি হলো 1523। আমার সেই ভাই 1500 কয় টাকা যেন কিনছিল, এখন 1523 টাকায় চলছে। চলুন এবার আমরা আপনাদের গুরুত্বপূর্ণ কয়েকটি স্টকের অ্যানালাইসিস করে আসি। দেখেন, গুরুত্বপূর্ণ স্টকের অ্যানালাইসিসে যাওয়ার আগে দুটা কমেন্ট একটু পড়বো। বিষয়টা হলো আমি বুঝতে পারি নাই কি বলতে চেয়েছেন। 422টি শেয়ার নাম মেসেজ পেয়েছেন। জেমিনি সেজে বুঝিয়েছেন এই ধরনের অ্যানালাইসিস ভালো না। 75.40 টাকা আগের দিনে উঠেছিল এডিএনটেল। এখানে ব্যাপার হলো মেসেজ পেয়েছেন, মানে উনি হয়তো বলতে চাচ্ছেন শেয়ার সংখ্যা নিয়ে। ব্যাপার হলো শেয়ার সংখ্যা 422টা না, তারও বেশি ছিল, কিন্তু ট্রেডিং হচ্ছে হলো এখন 402-3টা মাত্র ট্রেডিং হচ্ছে। এটা হলো ব্যাপার। উনি কি বুঝাতে চাইছেন আমি ক্লিয়ার বুঝতে পারিনি, আমার তো সেই আবার আবৃত্তি লাভার। তো এখন যদি মনে করেন যে সংখ্যাগতভাবে আমি ভুল বলেছি বা এই ধরনের কেউ যদি বলে থাকেন, তাহলে বিষয়টা এরকম যে 422টিটা বেশি আছে, আমি একটু মানে ওরকম আলোচনার ক্ষেত্রে বলেছিলাম 420-22টি। তো এখন বিষয়টা হলো মূলত ট্রেডিং হচ্ছে 400-র মতন স্টক, ঠিক আছে। 400-র মতন ট্রেডিং মানে ট্রেডিং হয়। কোনো দিন 395টা হয়, এর আশেপাশে সাধারণত হয়ে থাকে। এর উদাহরণ যদি শেয়ার সংখ্যা নিয়ে বলে থাকেন ওইটা। আর 85 টাকা 40 আগের দিন উঠেছিল, মানে কি বলতে চাইছেন 75 টাকা 40, এটা মনে হয় আপ ডাউনের ক্ষেত্রে একটা বিষয় এসে বলতে চাইছেন যে এটা কোনো সমস্যা না। এরপরে হলো থ্যাংক ইউ না, এটা না, অনুরোধ আছে যেটা, সেটা আমরা আচ্ছা আরেকটা আমি আপনার কমেন্ট দেখছিলাম, সেই কমেন্টে যেতে চাচ্ছি। এটা ইনি লিখছেন, আমি ভিডিওটা দেখি নাই, কিন্তু কমেন্ট পড়ে বুঝলাম কতটুকু বিরক্ত মানুষ। মানে কি আমি ওই যে মানে একটা বেয়াদবের কথা বলছিলাম সে সম্পর্কে বলেছেন কিনা আমি জানি না। তবে যাই হোক, আপনারা যাই বলেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে যাব হলো সরাসরি অ্যানালাইসিসে। এখানে আজ যে কমেন্টগুলো আছে সব মোটামুটি সবকিছু জানতে চেয়েছেন এবং বিভিন্ন বিষয় এসে নিয়ে, সুতরাং কমেন্ট থেকে চলুন আলোচনায়। তো যেহেতু ইন্ডেক্স সম্পর্কে গত ভিডিওতে ছোট্ট করে হলেও একটি সুন্দর নিউজ আপনাদের দিয়েছি, সুতরাং ওইখানে আমরা যাব না, একেবারে সরাসরি যাব আলোচনায়। শুরুতে আছে হলো ওরিয়ন ফার্মা। দেখেন ওরিয়ন ফার্মা স্টকটি ভালো। আমিও এক সময় কিন্তু ওরিয়ন ফার্মা নিয়ে অনেক ব্যবসাও করেছি, বর্তমানে সাধারণত বাই করছি না।
তবে স্টকটি খারাপ না, মানে বাই না করার পিছনে কারণ হলো ওনাদের যে আর কি গত সমস্যা, ওই যে রাজনৈতিক ইত্যাদি ইত্যাদি, আমি সাধারণত এই জন্য বাই করছি না। তবে ছোট্ট করে এখানে দেখে রাখেন, সেটা হলো এই যে মোমেন্টামটা যাচ্ছে আস্তে আস্তে একটু নিচে নামবে, তবে খুব দ্রুত নামবে না, একটু সময় নিবে। আর মোমেন্টাম নিচে ওই আপনার যে মুভিং অ্যাভারেজ নিচে নামা বা উপরে ওঠা, এই বিষয়ে তো আমার মনে আগে অনেক ভিডিওতে এই কয়েকদিন বুঝিয়েছি। যেমন এই যে মোমেন্টাম এবং মুভিং অ্যাভারেজ, যে মোমেন্টাম যেমন আস্তে আস্তে দেখেন করতে 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 একসময় কিন্তু এরকম নিচে চলে আসবে। সুতরাং এই বিষয়ে যে আমার মনে হয় মোটামুটি চেষ্টা করবেন বোঝার, যে আর অনেক ভিডিওতে অন্যভাবে বেশ কঠিন আকারে বুঝিয়েছি, সুতরাং এখানে ওইভাবে যাচ্ছি না। এরপরে আপনার যে আরএসআই যেটা আছে, দেখেন আরএসআই এর ক্ষেত্রে আমরা যদি দেখি তাহলে 100% গ্যারান্টি দিচ্ছে যে আপাতত এখানে খুব ছোট্ট ছোট্ট করে ট্রেড করতে হবে এবং কঠিন সতর্ক থাকতে হবে। তার কারণ হলো দেখেন আরএসআইটা কোথায় গেছে এবং এখানে যাবে এবং এখানে আসবে সোজা কথায়, আবার এখানে উঠবে, আবার আসবে, আবার উঠবে, এরকম করতে করতে ও এক সময় এরকম করতে করতে নিচে চলে আসবে। আর এই যে রাউন্ডিং পথ দিলাম, কতক্ষণ পথ, কত দূর হাঁটতে হয় অবশ্যই দেখবেন। সাথে সাথে বলে রাখি যে এখানে তো সবগুলো স্টকের অ্যানালাইসিস দিতে পারবো না, প্রায় 50টার মতন স্টকের অনুরোধ আছে। আমি গত 2 দিনে নিউজ প্রতিক্ষণ এবং জ্ঞান তৃপ্তিতে বেশ কয়েকটি স্টকের অ্যানালাইসিস দিয়েছি, অনুরোধের স্টক। আপনারা যারা অনুরোধ করবেন স্টক নিয়ে, বেশিরভাগ পাবেন ওই 2টা চ্যানেলে। আর সরাসরি বিজনেস সেক্টর নিয়ে একটা চ্যানেল খুব শীঘ্রই ইনশাল্লাহ চালু করব এবং সেখানে শুধুমাত্র বিজনেসের কথা আলোচনা হবে। কারণ বিভিন্ন মাইন্ডে আমি দেখেছি যে অনেকে অবশ্য বলছিলেন যে ইসলামী ব্যাপার স্যাপার, কিন্তু আমি তো আবার ইসলাম ছাড়া চলতে পারি না, এই বিষয়টাকেও মাথায় রাখতে হবে। সেই হিসেবে আমাদেরকে কি কাজ করতে হবে, মানে আমি মাইন্ড সেক্টরের উপর ভিত্তি করে আমি চেষ্টা করবো আপনাদের মন মানসিকতার উপর ভিত্তি করে। সাধারণত এক একটা চ্যানেলে এক একটা কারণ দেখবো। ইউটিউব আসলে খারাপ ভাবেনি, কারণ ইউটিউব ভাবছিল যে ভাবছিল না, মানে ভেবেই আছে যে আসলে বিভিন্ন স্ট্যাটাসের মানুষ আছে, ওরা আসলে গবেষণা করেই দেখছে যে আসলে এক একজন মানুষ এক এক রকমটা তা ভালোবাসে, এই জন্য বিভিন্ন চ্যানেল, তার মানে ওরা সাধারণত এরকম করে থাকে। আর ইউটিউবের অ্যালগরিদমটা এভাবে করা যে 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 ধরনের জিনিসগুলো ভালোবাসে তার কাছে সেইগুলো সাধারণত পৌঁছায় দেয়া, আর যার কারণে এরকমটা হয়ে থাকে। তবু এই মুহূর্তে আমি ওই 2টা চ্যানেলে দেবো, ওখান থেকে আপনারা দেখে নেবেন। চলছে ওরিয়ন ফার্মা, দেখেন ওরিয়ন ফার্মা যে লেভেলে গেছে আর কি, ঠিক আছে, এই লেভেলটা থেকে আরো কিন্তু একটু যেতে পারে। তো এখন আরো একটু যেতে পারে বলছি, আমরা এর একটু মান্থলি চার্টে গেলে কনফার্ম হওয়া যাবে। মান্থলি চার্ট বলছে স্টকটি সামান্য কারেকশনে গেলেও এখান থেকে সামান্য একটু কারেকশনে যাবে, তবে সামনের ভবিষ্যৎ অনেক উজ্জ্বল। তার মানে এখানে সে যাবে একেবারে ম্যাজিকের মতন। আর যে প্রাইসটা দেখলাম, আমি তো যেখান থেকে বাই করা বাদ দিয়েছিলাম সেই প্রাইস দেখতেছি এই 39 টাকা, মানে 39 টাকার পরে যখন আরো নিচে নেমে যেতে থাকলো তখন সাধারণত ওকে ট্রেড করা বাদ দিয়ে দিয়েছিলাম এবং এখনো সাধারণত ট্রেড করি না। তবে ওরিয়ন ফার্মা কিন্তু খুব ভালো মানের কোম্পানি না, তবে ওরিয়ন ইনফিউশন মোটামুটি ওদের কার্যক্রম ভালো, আর ওরিয়ন ফার্মা মোটামুটি একটা মিডল স্ট্যাটাসের কোম্পানি বলে ধরা যেতে পারে। আর একটা কথা মাথায় রাখবেন, ও কিন্তু 80 টাকায় যাবে, সময় নেবে। তো ওরিয়ন ফার্মা সম্পর্কে যদি আরো জানতে চান তাহলে আমাদের যেতে হবে 6 মান্থ চার্টে। 6 মান্থ চার্ট বলছে, দেখেন ওরিয়ন ফার্মা আমরা যেটা দেখছি সেটা মূলত ডাউন ট্রেন্ড কমপ্লিট করে সম্পূর্ণরূপে যে আপ ট্রেন্ডে গেছে এটা 100% নিশ্চিত, কারণ সামনের দিনগুলোতে মার্কেট নামার সম্ভাবনা খুবই কম এবং এই স্টকটিও যে 100% আপ ট্রেন্ডে যাচ্ছে এটা বলার অপেক্ষা রাখে না। তবে আপনি যদি মনে করেন লং টার্মের জন্য ইনভেস্ট করবেন, এখন কিন্তু লং টার্ম ইনভেস্টের একটা গুরুত্বপূর্ণ সময়, কেননা এখন কিন্তু নিটিং, ট্রেডিং এবং অন্যান্য কাজগুলো করার মাধ্যমে আপনি বেশিরভাগই লস করবেন, তার একটা বাস্তব প্রমাণ দেখেন। মাঝে একদিন বিএসআরই সেল করলাম, কিন্তু নিটিং কভারেজ করতে না পারার কারণে ওরে কিন্তু আর বাই করতে পারিনি, যেহেতু যে প্রাইজে সেল করছি ওর নিচে ছাড়া তো ওরে বাই করা যায় না, তাই না। আবার দেখেন এআইএল কি সেম ক্যাটাগরি, এআইএল একদিন সেল করলাম, একদিন সেল করার পরে ওর নিটিং কভারেজ আর হলো না, তার মানে ওর এখনো কিন্তু বাই করতে পারে নাই। তার মানে সোজা কথা
একটা সুযোগ গিয়েছিল, বাট সেদিন নিই নাই। তার মানে যেমন বিষয়টা প্রাইসটা এই মুহূর্তে মনে নেই, মনে করেন এরকম গিয়েছিল, অর্থাৎ 42 টাকার থেকে 41 টাকা পেয়েছিলাম, অর্থাৎ নিটিং কভারেজ কিন্তু হয়ে গেল। বাট ওটা বাই করে নি যে আরো একটু নিটিং, অর্থাৎ সোজা কথা আর একটু লাভ করে, বেশি লাভ করতে যে হয়ে গেল। যে সে আমার এক পরিচিত ছিল যে বেশি খাইতে যে মোটে হাইতে আনলাম না, তার মানে বিষয়টা হলো তার মেয়ে নকল করে ধরা হয়েছিল আর কি। সেই জন্য আমার এখানেও বিষয়টা সেরকম হয়ে গেল যে ওই বেশি খাইতে যে মোটে খাইতে পারলাম না। তার মানে এই যদি উঠেই যায় তাহলে তো আমি আর নেটিং কভারেজটা করতে পারলাম না, তার মানে ওটা লস হয়ে থাকলো। সুতরাং এই ধরনের ক্ষেত্রে আপনাদের এখন লং টার্মের জন্য ইনভেস্ট করা সবচেয়ে সমীচীন, কেননা নিটিং কভারেজ আপনি ফেলিওর হতে পারেন। যাব হাক্কানি নিয়ে এক ভাই বলছেন তার আলোচনা। দেখেন হাক্কান সম্পর্কে কিন্তু কয়েকদিন আগে থেকে আপনারা বলছি, অবশ্যই সতর্ক থাকবেন, কারণ এই হাক্কান সামনে কিন্তু হুট করে একটা লম্বা ধরনের নিচে টান দিবে, লম্বা ধরনের নিচে টান দিবে। কি ভাষা! আরে বেড়া বলো যে নিচে আসবে, লম্বা ধরনের টান দেবে না তো উপরে ওটা। যাক বলি ফেলেছি যখন থাক। এখন ঘটনা হলো দেখেন 6 মান্থ চার্টে আমরা দেখতে পাচ্ছি কিন্তু অলরেডি দুটো ক্যান্ডেলে হয়ে গেছে, এবং এই ক্যান্ডেলটা আরো একটু কিন্তু লম্বা হয়ে বড় ধরনের একটা কারেকশনে আসবে, এবং সেখান থেকে কোথায় যেতে পারে দেখতে আমাদেরকে যেতে হবে মান্থলি চার্টে। মান্থলি চার্টে স্পষ্ট বলে দিচ্ছে আমি আপাতত আর উপরে যাব না, এখানে একটু ঘুমাবো, তারপরে বিশ্রাম নেব, বিশ্রাম নিয়ে আবার নতুন করে যাত্রা শুরু করব। সুতরাং অবশ্যই সচেতন থাকবেন। চলেন দেখে আসি ডেইলি চার্ট। ডেইলি চার্টের কঠিন কনফার্মেশনের জন্য আমাদেরকে যেতে হবে একটু RSI তে, দেখি RSI কি বলে, তারপরে আমরা বিষয়টি নিয়ে আরো বিস্তর আলোচনা তো হয়েই গেছে, কি আর করব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিষয়টা এখানে আপনারা অবশ্যই সচেতন থাকবেন। আরেকটু উঠবে, ঠিক আছে, অটোমেটিক্যালি বলছে এখানে আরেকটু উঠবে, আরেকটু উঠে একটু খেলাধুলা করতে করতে নিচে নেমে আসবে, মাস্ট 100% গ্যারান্টি। সুতরাং অবশ্যই সচেতন থাকতে হবে, নাহলে ধরা খাবেন। এখন আসেন আর একটা স্টক আছে যেটা হলো মোবিল যমুনা। এই সমস্ত স্টক নিয়ে আলোচনার কিছু থাকে না। মোবিল যমুনা কি জন্যে? কারণ এরা হলো হাইপার স্ট্রং শেয়ার, এরা অটোমেটিকলি খুব বেশি নামেও না ওঠেও না, যেখানে আছে ওখান থেকে ছোট্ট করে উঠতে উপরে উঠবে, এলো ব্যাপার। আর মান্থলি চার্ট যদি দেখি, মান্থলি চার্টও দেখেন এদের কোনো খুব একটা ধরা বাঁধা নেই। দেখেন খুব একটা এই ছোট করে একটু আস্তে একটু নামিছে, মানে উঠেছে, সোজা কথা। এইবার আবার এখানে একটু স্লো হবে, স্লো একটু নিচে নামবে, উঠবে, এলো সোজা হিসেব, ঠিক আছে। এর আর কোনো বিকল্প কিছু নেই। আমরা যদি 6 মান্থ চার্টও দেখি, দেখেন বিষয়টা প্রায় সেম। এখানেও আমরা মনে হয় ভিন্ন কিছু পাবো না, দেখেন ওখানেও তাই বলছে। তবে সোজা কথা, স্টকটি আপ ট্রেন্ড মুখী এবং ডিভিডেন্ডের আগে একটা লম্বা টান দিবে। পরের স্টক হলো যমুনা ওয়েল। দেখেন আমি কিন্তু এই যখন আর কি মানে এই অ্যানালাইসিস করতাম না, তখন কিন্তু যমুনা ব্যাংক চলে আসলো। আচ্ছা, যমুনা ব্যাংক যখন চলে আসলো, চলেন এর একটু দেখে আসি কেমন আছে পাবলিক। দেখেন যমুনা ব্যাংকও কিন্তু আপনার ডাউন ট্রেন্ড শেষ, এক ধরনের শেষ বলতে হবে, ডাউন ট্রেন্ড শেষ করে কিন্তু উপরের দিকে যাচ্ছে। এটিকেও আপনারা বাই দিতে পারেন। আমরা মূলত যেতে চাইছিলাম যমুনা ওয়েলে। চলেন যমুনা ওয়েল দেখে আসি কি অবস্থা আছে। তো যেটা বলছিলাম, আমি যখন অ্যানালিসিস করতাম তখন কিন্তু এই যে এম পেট্রোলিয়াম, যমুনা অয়েল এগুলো কিন্তু বাই করতাম, বাই করে কিন্তু লস করতাম না, লাভই করতাম। তো দেখেন আমরা এর 6 মান্থ চার্টে দেখতে পাচ্ছি যেটা এইসব তো মনে করেন হাই পাওয়ারফুল স্টক, এইসব নিয়ে চিন্তা করার কোনো কারণ থাকে না। এটা যদি উঠ করে নেমেও আসে তো উঠে যাবে। তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সে ওই ঊর্ধ্বমুখী ধারায় রয়েছে। চলেন মান্থলি চার্টটা দেখি, মান্থলি চার্ট কি বলে, তারপরে এর সম্পর্কে আরো বলবো। ওই একই কথা, এখানে ছোট করে একটু ওঠানামা করে আবার একটা লম্বা টান দেবে। চলেন ডেইলি চার্ট দেখি।
ডেলি চার্ট যে বলছে ওই একই কথা, ডেলি চার্ট যেটা বলছে এখানে একটু একটু খুড়ু করবে, ঠিক আছে, একটু খুড়ু করে টান দিয়ে উপরে উঠে যাবে, তারপরে নিচে একটা টান কিন্তু দেবে, দিয়ে কিন্তু উপরে উঠবে। তবে একটা ব্যাপার কিন্তু ওই নিচের টানের জন্য বসে থাকলে কিন্তু আবার অনেক সময় আপনি নিতে মানে বাই করতে পারবেন না, কেন জানেন, ও কখন চোখের মাথায় নামতে পারে আপনি ধরতেও পারবেন না, ঠিক আছে। এই জন্যে এই লেভেলে যদি খুব পছন্দের থেকে থাকে অন্তত কিছুটা কিনে রাখা দরকার। যাব হলো আনোয়ার গ্যালভানাইজিং এ। আনোয়ার গ্যালভানাইজিং এ যাবো না, কারণ আনোয়ার গ্যালভানাইজিং অন্য ইস্যে আলোচনা হবে, অন্য ইস্যে। এখানে আমরা যাব হলো আমরাটেক। দেখেন আমরাটেক সম্পর্কে আমি বলেছি যে আপনারা এই দুইটা স্টক নিয়ে চিন্তা করবেন না, তবে এখন কিন্তু একটা ব্যাপার আছে, সেটা হলো এ কিন্তু যেখানে আছে ওখান থেকে কিন্তু একটা কারেকশন নেবে, সুতরাং এই কারেকশন টিকে থাকতে পারলেই কিন্তু ব্যাপার আছে। এখন আরো ব্যাপার দেখছি যেটা আরো একটু টান দেবে, তবে এখানে কিন্তু একটু বিশ্রাম নিয়ে টান দিবে, এটুকু কিন্তু মাথায় রাখবেন। সুতরাং এই বিশ্রাম সহ্য করতে পারবেন তো, এটাও কিন্তু ভাবার বিষয়। চলুন আমরা এবার যাব হলো ইন্ডেক্স অ্যাগ্রো। আমার সেই ওই যে ওরিয়ন ইনফিউশন যেমন প্রিয় শেয়ার, এও আমার এক সময় প্রিয় শেয়ার। ইন্ডেক্স অ্যাগ্রো কিন্তু আমি অনেক বাই করতাম এক সময় এবং অনেকটা প্রফিট করেছি, আর একটু উঠবে সোজা কথায়, আর একটু উঠে এরকম খেলবে, খেলতে খেলতে নিচে আসবে। চলুন এখান থেকে চলে যাই হলো আমরা একটু, আচ্ছা আরেক সাইডে বাড়ি না পটে এখানে রেখে দেই। এখন যে বিষয়টা আপনারা লক্ষ্য রাখবেন সেটা হলো যে এই যে স্টকটি, এই স্টকটি কিন্তু দেখেন একটা লম্বা টান দেয়া মানে কিন্তু যে কোনো মুহূর্তে একটু নিচে আসবে। যদি প্রফিট থাকে টেক করতে হবে, আর যদি প্রফিট না থাকে তাহলে অপেক্ষা করতে হবে। তবে এখানে কিন্তু বেশ কিছুদিন স্লো থাকতে পারে। এরপরে আছে সর্বশেষ স্টক। এখানের বিষয়টা হলো যেটা সবসময় বলে থাকি, অবশ্যই শেয়ার করবেন। মানসিকতা কিন্তু থাকতে হবে অন্যের উপকার করার। অন্যের যদি উপকার না করেন আল্লাহ কিন্তু কখন একটা ধাক্কা দিয়ে আপনার যে ফেলাই দেবে না, আপনি কল্পনাও করতে পারবেন না, ঠিক আছে। ওই যেমন মাঝে নাস্তিক আস্তিক সম্পর্কে বলেছিলাম, বিষয় কিন্তু খুব জটিল। আচ্ছা, এই ফেক ডিল যেখানে আছে একটা কঠিন অবস্থানে আছে, ঠিক আছে। এখন এর মান্থলি চার্ট দেখতে হবে, না হলে কনফার্মেশনটা পাওয়া মুশকিল। তো যেখানে আছে এখান থেকে যদিও সে একটু নামে, বিষয়টা হলো, আচ্ছা আমরা সাথে সাথে একটু 6 মান্থ চার্ট দেখে চলে যাব। আচ্ছা এখানে বলছে স্টকটি ডাউন ট্রেন্ডে এখনো কমপ্লিট এক হিসেবে বলা যায় করছে, কারণ এখান থেকে এই গেছে, এখান থেকে এই গেছে। তো যাই হোক, আরো দুটো একদিন না দেখলে বোঝা যাচ্ছে না যে আসলে সে কতটা ডাউন ট্রেন্ড কমপ্লিট করছে। আমরা এখান থেকে একটু দেখ কনফার্ম নেওয়ার চেষ্টা করি। হ্যাঁ, এখানেও তাই বলছে, 100% বোঝা যাচ্ছে না যে সে আরো নামবে কিনা। তবে মার্কেট যেহেতু অবশ্যই কারেকশনের সময় ঝড়ের মতন নামতে পারে, এটা একটা ব্যাপার, সুতরাং এটা বলা যাচ্ছে না। এখন আপনি কি করতে পারেন সেটা হলো ব্যাপার, যদি আপনার প্রফিট থাকে টেক করবেন, আর যদি প্রফিট না থাকে আপনাকে ওয়েট করতে হবে। স্টকটি কিন্তু একটা দ্বিধাদ্বন্দ্বের উপরে রেখে দিচ্ছে, অর্থাৎ উপরেও যেতে পারে নিচেও যেতে পারে। সুতরাং আরো একটু দেখার চেষ্টা করি। এখানেও তাই, এখানে যা বলেছি তাই, ছোট করে দেখা যাচ্ছিল, বড় করে দিলাম, দেখেন এখানেও তাই বলছে। তার মানে আপনাকে দ্বিধা দ্বন্দ্বে ফেলছে, ক্যান্ডেলগুলো লক্ষ্য করলে বুঝবেন। সুতরাং অবশ্যই সচেতন থাকবেন। তো এই ছিল হলো এই স্তরের কয়েকটি গুরুত্বপূর্ণ স্টকের অ্যানালাইসিস, যার বেশিরভাগ ছিল আপনাদের অনুরোধের। তো অবশ্যই যে কথা বলে থাকি আপনারা শেয়ার করবেন। আর একটা ব্যাপার এখানে আপনাদেরকে বলে রাখি যে দেখেন কোন স্টক গতদিন টিপসের ভিতরে মনে এই কথাটা সম্ভবত বলতে ভুলে গেছিলাম। দেখবেন যে আমরা মনে করেন ফেক ডিলে আছি, ফেক ডিল নিয়ে বলি, মনে করেন 1570, তাই না। এর দুটো প্রাইস অ্যাকশন তৈরি করি, তাহলে সুবিধা হয়ে যাবে।
যে মনে করেন দেখেন আপনি এখানে আপনি বাই করলেন, ধরেন এই প্রাইজে বাই করলেন কত টাকা, 14 টাকা 50 পয়সা। এরপরে দেখা গেল ও এইখানে গেল, অর্থাৎ কত, 15 টাকা 30 পয়সা। তো এরপরে মনে করেন আবার কোথায় গেল, এইখানে গেল, তাই না, 16 টাকা গেল। এখন আপনার মনের ভিতর কিন্তু একটা কাজ করে যে আমি এই 14 টাকায় কিনছি বা 14 টাকা কেনার পরে ও উঠছে হলো 15 টাকা 30 পয়সা। কিন্তু বিষয়টা হলো আমি ওই প্রাইজে বাই করার পরেও আমি দেখতে পাচ্ছি যে 15 টাকা এটা বাই করার পরে ও আবার কি নেমে এইদিকে আসতেছে, তাই না, নেমে এইদিকে আসতেছে, এই যে 14 টাকা 90 পয়সা আসতেছে, তাই না, অর্থাৎ 15 টাকা 30 থেকে 14 টাকা 90 পয়সা আসতেছে। তো এখন আমি একটা ভয় পেয়ে কিন্তু সেল দিয়ে দিতে পারি। এখন একটা ব্যাপার মনে রাখতে হবে, আপনি বাই করছেন হলো মাত্র 14 টাকা 50 পয়সা, আর 14 টাকা 90 পয়সায় আপনি সেল দিতে পারেন না, এটুকু কিন্তু মনে রাখতে। এখন প্রশ্ন হলো যাদের, এটা কিন্তু তাদের জন্য যারা ওই সাপোর্ট, রেজিস্ট্রেশন, এন্ট্রি, এক্সিট কিছুই বোঝেন না, তাদের জন্য সহজ উপায়। এখন মনে করেন যে আমি তাহলে কখন সেল বাই করব, এখন দেখা গেল ও পরে আবার যেমন দেখেন হুট করে লম্বা একটা টান দিয়ে উঠে গেছে, তাই না, এই যে প্রাইসটা এখানে কি ও উঠে গেছে, এই উঠে যে ওদিন তো 16 টাকা 20 পয়সা গেছে, আরে বাবারে বেড়ে গেছে, কি করি, পরের দিন আবার কিন্তু কি করলো, নেমে কিন্তু এইখানে চলে আসলো, তাই না, নেমে চলে আসলো। আপনি কিন্তু যদি সহজ উপায় যেটা আর কি, 15 টাকা 70 নেমে আসলো, তাহলে সে 16 টাকা 20 পয়সায় সেল করলাম না, কি লস হলো, আরে এরকম একটা টেনশন থাকবে, তাই না। আপনাকে কিন্তু সিস্টেম হলো যখনই ও 16 টাকায় গেল, আপনার হাতে থাকা 20,000 স্টকের ভিতর থেকে 5,000 মাস্ট বি সেল করতে হবে, এটা হলো সিস্টেম। আর ওই 16 টাকার থেকে ও যখনই 15 টাকায় আসলো, অর্থাৎ এরকম প্রাইজে আসলো, তখন কিন্তু আপনাকে ওই যে 500 সেল করছিলেন না, ওই 500 কিন্তু মাস্ট বাই করতে হবে। এবার দেখেন ও পরের দিন আরো নামলো, তাই না, পরের দিন কি আরো নামলো, আপনি কি করবেন, এখানেও আপনি কি আবার বাই করবেন। আর তো আপনাদের সবসময় বলে রেখেছি যে একটা স্টক ধরলে ওর শেষ না দেখে কি অন্য স্টকে ঢোকা যাবে না, ওর শেষ দেখে তারপরে। এবার দেখেন এখানে 15 টাকা আর আমাদের 14 টাকা 90 আর 14 টাকা 50, সুতরাং আমি তো এখানে কিনতেই পারি, সামান্য একটু উত্থান পতন। এবার আসেন কখন আপনি এক্সিট নেবেন, সেটা হলো এই লেভেলে এসে আপনি এক্সিট নেবেন, এইখানে অর্থাৎ এই প্রাইজে এসে আপনি আর অপেক্ষা করবেন, অর্থাৎ 15 টাকা 90 যেটা আমরা দেখতে পাচ্ছি, 15 টাকা 90 পরে কত, 15 টাকা 90, আর ধরেন আমাদের বাই ছিল কত 14.90, তাই না, 14.90 15.90, বেশ একটা ভালো ডিস্টেন্স, তাই না, পার্সেন্টেজের ব্যাপারে এখানে দেখতে 1 টাকা হলে ব্যাপার হলো কি, এখানে দেখতে 1 টাকা, অনেকে বলবে ওরে ব্যাপারে 1 টাকা কি আর বিশাল লাভ। দেখেন এর একটা বাস্তবতা, চলেন অন্য একটা স্টকে যাই, দেখেন 1 টাকা কেমন কাজ করে। দেখেন আসেন কোহিনুরি আসেন, দেখেন ওখানে তো 1 টাকাতে বুঝাচ্ছিলাম বলে মনে হচ্ছে যে কি ব্যাপার। দেখেন আসেন কোহিনুরি আসেন, দেখেন কোহিনুর গেছিল কোথায়, এখানে কিছু আমি একটা মিডিল পয়েন্টের টাকাটা আপনার ধরতে হবে, যে মনে করেন 468 টাকা, ও কিন্তু আরো নিচে গিয়েছিল, ঠিক আছে, এই দেখেন কত গেছিল আরো, ও গেছিল হলো দেখেন কত 465 মতন গিয়েছিল। দেখ 465 আমরা ধরবো না, কারণ আমরা তো ওই প্রাইসটা আসলে সবসময় পাই না, ওরা ওই মাগুরা সেট করে রাখে আগের থেকে যে কেটা কত পাবে সেটাই সেট করে ওরা সেল দিয়ে উপরে আসে। 465 কিন্তু আমাদের এটা পাবো না, আমরা পাবো হলো 468, এই প্রাইসটা লিখে রাখি, নাইলে আপনার বুঝতে সমস্যা হবে। 468 মনে করেন 468 কি আমরা পাবো, এটা রেখে দেন, এই যে 468 আমরা পাবো, এটা এখানে রেখে দেন। তাহলে কি হলো, আমি 468 কিন্তু কিছু বাই করছি। এবার আবার দেখবো যে ও আবার উঠে গেছিল, তাই না, ও উঠে গেছিল, উঠে কত গেছিল 478, তাহলে 68 আর 72, তার মানে 78, সোজা কথা হলো 10 টাকা ডিস্টেন্স। আমি কি করব, যে যখনই আমি এই 10 টাকা ডিস্টেন্স পাবো, আমার কাছে যদি 2000 থাকে, তাহলে আমি ন্যূনতম 200 সেল করব, সোজা কথা কি 200 সেল করব। কত প্রাইসে সেল করব, এই 478 টাকা। এবার আসেন
আবার কিন্তু ও নামতে নামতে ও কি করতেছে, নামতে 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 একটা অন্য পয়েন্টে চলে আসতেছে। সেটা হলো কত, ধরেন এইখানে মনে করেন উঠার পরে এই নেমে আসলো কত, 475। তাহলে আমি 78 টাকা বিক্রি করে, এখন হয়তো ভাবছিবেন তাই বিক্রি করলাম কি জন্য, লাভ কই, লাভ ওই যে নিলেন না ওই 10 টাকা, ওটাই হলো লাভ। আর এটা নতুন বাই মনে করতে হবে, ঠিক আছে, এটা মনে করবে নতুন বাই। এখন প্রশ্ন হলো যে এই নতুন বাই করে লাভ কি, এটা আপনাকে বুঝতে হবে যে নামবে না, ও ওইখান থেকে 65 টাকাতে উঠে 68 থেকে 78 গেছে, 78 টাকা থেকে আবার 75 টাকা আসছে, তার মানে ও আর নামবে না। তার মানে আপনার তো ওই যে 200 সেল করছেন, ও 200 তো সেল বাই করবেন চোখ বন্ধ করে, এরপরে এইখানে আবার আপনি প্রত্যেক দিন 2-5 টাকা করে বাই করতে থাকবেন। যেমন 485-তে বাই করবেন, এরপর আপনি বাই করবেন মনে করেন এই যে প্রাইসটা আছে অর্থাৎ 475-এ আবার বাই করবেন, এরপর আবার আপনি বাই করবেন মনে করেন এই প্রাইজে বাই করবেন, 481-তে বাই করবেন, যাই এরকম ইত্যাদি সোজা কথা। এর আশেপাশে কি বাই করতে থাকবেন, বাই করতে মজুত করতে থাকবেন। তাই এক সময় আপনার কি করতে হবে, ওই স্টকটি অন্তত 5000 আপনার হাতে রাখতে হবে, 5000 কি হাতে রাখতে হবে। এই 5000 হাতে রাখার পর ও কিন্তু দেখেন এটা টান দিছে, এখানে কি একটা টান দিছে এই দিন, তাই না, এ দেখেন কত গেছে, 504 টাকা। ওই 504 টাকা যেদিন গেছে আপনাকে ওইখান থেকে 2000 সেল দিতে হবে, ওই চোখ বন্ধ করে। দেখেন বিষয়টা এখানে কিন্তু কঠিন, আমার এক সেই বাইকারি কি যে লস করলাম, কিন্তু লস না, আপনাকে ন্যূনতম 5000 থাকলে ওই দিন 2000 সেল দিতে হবে, কারণ আপনার কাছে তো একটা সীমিত টাকা, তাই না। এরপরে যদি হুট করে নেমে যায় তাহলে তো আপনার লস হবে, এই জন্য ওই 2000 সেল করে আপনার একটা প্রফিট টেক করে নিতে হবে। এরপর কি করবেন, দেখেন যে পরের দিন আরো বেড়ে গেল, লক্ষ্য করে এইগুলো বিষয় খুব কঠিন বুঝার ব্যাপার। পরের দিন কিন্তু ও কি করলো, আমরা হাই প্রাইসটা দেখি শুধু মনে করেন 514, এটা আমরা একবার ওভারলুক করি, 514 আমাদের ওই দিন সম্ভব না, এইখানটা আমরা ধরতে পারি, অর্থাৎ 511 টাকা ধরে। তাহলে কি হলো, আপনি আগের দিন বিক্রি করলেন কত, আগের দিন বিক্রি করলেন এখানে অর্থাৎ 503 টাকায়, আর পরের দিন বিক্রি করবেন আরো 2000, আরো 2000 বিক্রি করে দেবেন। 5000-এর থেকে 2000, 4000 কিন্তু চলে গেল, বলছে পরের দিন বেড়ে গেলে তো লস। মানে এখানে কিন্তু ক্যান্ডেলটা এরকমও দিতে পারতো, তাই না, এই ক্যান্ডেলটা কিন্তু পরের দিন কি এরকমও দিতে পারতো, এরকম দিয়ে কিন্তু নিচে আসতে পারতো। একটা আপনার মনের ভিতরে একটা ভয় কাজ করে, তাই না, যে ওইখান থেকে উঠে আবার এরকমও দিবে না, তার মানে কিন্তু আপনার লসে আছেন। তারপরে আপনার মনে হবে যে পাবলিকের কথা শুনে মনে লস হলো, যে না, আপনার লস হবে না। আপনি এইখানে যদি একটা নতুন ক্যান্ডেল গঠন করে, তাহলে আপনি হাতে থাকা ওই 1000 স্টকও সেল করে দেবেন এই প্রাইজে, অর্থাৎ 516 টাকায়, সোজা হিসাব। এখন প্রশ্ন হলো, ও যে এই প্রাইজে উঠে গেল, ওরে বাবা রে কত প্রাইজ, আরে ওনার কথা শুনি আমার কত লস হয়ে গেল, 521 টাকা, আরে 16 আর 6 22 6 টাকা, তার মানে 5000, মানে ওরে বাবা গো কত টাকা লস খেলাম। 1 টাকাও লস খাবেন না। এর পরের সিস্টেম দেখেন, এরপরেও যদি ও 500 ওই আপনার এই প্রাইজে উঠেও যায়, এই যে মনে করেন ওই একই টানে, অর্থাৎ একই ডেটে যদি 520 টাকায় যায়, আপনি আর বাই করবেন না, বসে থাকবেন। দেখেন এই একই টানে যদি ও এই লেভেলে যায়, অর্থাৎ এখান থেকে টানতে ও যদি এই লেভেলে যায়, আপনার চিন্তার কারণ নাই, আপনি বসে থাকবেন চুপচাপ। এবার আসে এই বাস্তবতায় আসেন, এবার যে ও কিন্তু পরের দিন দেখেন কি নেমে গেছে, এই যে আপনার এই যে প্রাইসটা ছিল, অর্থাৎ এই 500 আমরা সর্বশেষ বিক্রি করছি হলো 510 টাকা বা 11 টাকা, তাই না। আপনার যখনই স্টকটা এই 507 টাকা আসবে, 100 আপনাকে বাই দিতে হবে, ঠিক আছে। আবার যখনই দেখবেন স্টকটি এই আপনার এই 506 টাকা আসবে, আরো 100 বাই দিতে হবে, ঠিক আছে। আপনার কিন্তু 2000 নেই, এটুক মাথায় রাখতে হবে। আর যখনই এখানে পেয়ে যাবেন তখন 4000, আপনার 4000 সেল হয়ে গেছে না, আপনি এখানে 3000 বাই দিবেন, ঠিক আছে। আর এবার কি করবেন, যখন দেখবেন যে পরের দিন এই মানে একবার নিচে করলো, যেইখানে আবার আগে তো 5000 নিয়ে খেলতেলেন, এবার 6000 বাই দিয়ে বসে থাকবেন, এই 6000 বাই দিয়ে বসে থাকবেন। আবার যেই আপনার কাছে কিন্তু আছে, যেই দেখলেন উঠে গেল, ওইখানে আপনি অন্তত 1000 সেল দিবেন, অর্থাৎ এই প্রাইজে 1500 টাকা আবার 1000 সেল দিবেন। তারপরে এই দিন আপনি বাই করতেছেন কত, অনায়াসে বাই করতে পারতেছেন হলো আপনার 491 টাকা, আর অনায়াসে সেল করবেন 500 টাকা, 1000, আর 6000 তো কিনছেন, 5000 হাতে আছে। এবার পরের দিন আরো উঠে গেলে এখানেও আপনি সেল করবেন আরো 1000,
এই আবার নামলেই আপনি আবার বাই করবেন 1000, মূল হাতে কিন্তু ওই 5000 রয়েই গেছে আপনার, এই 1000 দিয়ে আপনি খেলতে থাকবেন, খেলতে খেলতে এইখানে যেই আসবে আপনি কি করবেন, ওইখানে আপনি সেল দেবেন 4000, একেবারে চোখ বন্ধ করে 4000 সেল দিয়ে দেবেন, 4000 সেল দিয়ে, আর 2000 কিন্তু আপনার হাতে আছে, মাথায় রেখেন কিন্তু। এরপরে কি করবেন, আবার দেখেন যে পরের দিন আরেকটু উঠলো, আর উঠলে ওইখান থেকে আবার 500 সেল, এমনি কমাই সেল দিতে হবে, কারণ এখন অত সেল দেওয়া যাবে। এবার আবারও নেমে আসলো এই, তাই না, এটা কত হয়েছে 513 টাকায়, আপনার 1000 বাই করতে হবে কিন্তু, ঠিক আছে। এবার তাহলে হলো কত, আপনার আবার 2500 হয়ে গেল, তাই না, ওই 2500 নিয়ে আপনার অপেক্ষা করতে হবে, কারণ ও তো সামনে একটা লম্বা টান দেবে, আর আপনার হাতে কিন্তু 6000 লাস্টে বাই করেছেন, আপনি 3000 কিন্তু হাতে আছে, 3500 কিন্তু আপনার হাতে আছে, ওই টাকাটা কিন্তু অন্য কোনো জায়গায় ইনভেস্ট করা যাবে না। দেখেন একটা ভিডিওতে বলেছিলাম যে প্রতিদিন, প্রতি মাস, প্রতি বছর, প্রতি সপ্তাহে যদি আপনি লাভ করতে চান, কোনো দিন আপনি লাভ করতে পারবেন না, মাছরাঙা পাখির মতন আপনার বসে থাকতে হবে কখন কোন স্টকটি নামে তার জন্য। যাই অবশ্যই শেয়ার করবেন, শেয়ার করে এই যে লাস্ট যে আলোচনাটা করলাম এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। সবাই সুস্বাস্থ্য এবং সুন্দর জীবন কামনা করে আজকের মতন আল্লাহ হাফেজ। পরবর্তীতে দেখা হবে আরো প্রায় 25টির মতন স্টক নিয়ে আলোচনা এবং অ্যানালাইসিস, জ্ঞান তীর্থ এবং নিউজ প্রতিক্ষণে। সে পর্যন্ত সবার সুস্থ জীবন কামনা করি, সুস্থ হোক সবার মন এবং বিনিয়োগ হোক ঝুঁকিপূর্ণ। আল্লাহ হাফেজ।